ঢাকার রাজধানী ঢাকা ৮। ঢাকা ৮-এ অনেকগুলা অসভ্য মানুষদের পাল্লায় পড়েছি। বাংলাদেশের জনগণ স্বস্তিতে নাই, শান্তিতে নাই। সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে তারা। যদি ফ্যামিলিতে সুশিক্ষা না হয়, ফ্যামিলিতে যদি সম্মান দিতে না জানে মানুষ, তখন বাহিরে এসে মানুষকে অসম্মানিত করার প্রচেষ্টা করা হয়। এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। এই ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে এমনও হতে পারে। নির্বাচনে আমি জয়লাভ করব, এটা বড় কথা কিন্তু নয়। ব্যবসায়ীরা অনেক দুঃখ কষ্টে আছেন, তাদের কথাগুলো শুনেছি। এবং এখানে যে মার্কেটগুলো রয়েছে, কাঁচা বাজারগুলো রয়েছে, এগুলো দখলদার অর্থাৎ সরকার থেকে অনেক ব্যক্তি নিয়ে এসেছে, ব্যক্তি নিয়ে এসে সেগুলো ভাড়া দিচ্ছে। আমরা যখন আসব, এখানে যতগুলো কাঁচা বাজার রয়েছে বিভিন্ন ব্যক্তিরা পরিচালনা করে থাকে, সেগুলো আমরা দখলমুক্ত করব এবং সেখানে কমপ্লেক্স বানিয়ে ব্যবসায়ীদের মধ্যে দিয়ে দিব, যাতে আমরা সুন্দরভাবে কাঁচা বাজারটা করতে পারি এবং আমাদের ভালো একটা এনভায়রনমেন্ট প্রতিষ্ঠিত হয়। আমরা ঢাকা ৮-এ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান করব, যাতে কোনো ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম করে ব্যবসায়ীদেরকে বিরক্ত না করে এবং ব্যবসায়ী বান্ধব একটা নগরী হিসেবে আমরা ঢাকা ৮-কে প্রতিষ্ঠা করব। আমরা এখানে শহীদ উসমান হাদি সহ সব রাজনৈতিক যে হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর ইনশাল্লাহ বিচার করব। আমরা ওয়ার্ড ভিত্তিক ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭ দিন কমিউনিটি হেলথ সার্ভিস চালু করব। আমাদের মা এবং বোনেরা যারা রয়েছেন, যারা প্রসূতি মায়েরা রয়েছেন, অনেকের বাচ্চা রয়েছে ছোট, তাদের সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা নিয়ে, আমরা এগুলোর ইনশাল্লাহ সমাধান করব। এবং আমরা মা এবং শিশু যারা রয়েছেন তাদের ফ্রি মেডিকেল চেক আপ করার ব্যবস্থা করব। এবং এখানে আপনারা জানেন বড় একটা কমিউনিটি রয়েছে যারা হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট। স্কুল এবং কলেজে যে ভর্তি বাণিজ্য হয়, সে আমরা ভর্তি বাণিজ্যগুলো এখানে আমরা বন্ধ করব। এবং আমরা এখানে এই ঢাকা ৮-এ একজন ব্যক্তি রয়েছেন যিনি হলেন পাবলো এসকোবার। আমরা নাম শুনেছিলাম পাবলো এসকোবারের নাম, যিনি কার্টেল কিং ছিলেন। এখানেও একজন পাবলো এসকোবার রয়েছে। যারা এখানে পাবলো এসকোবার রয়েছে, যত শক্তিশালী হোক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে যারা যুবকরা আছে তাদের জন্য আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করব এবং প্রচুর পরিমাণে এখানে হকার বাইরা রয়েছে। আমরা হকার বাই যারা আছে তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসবো এবং নিয়ে এসে সরকারি কর্মকাণ্ডের অধীনে তাদেরকে নিয়ে এসে তাদেরকে আমরা অ্যালোকেশন করব এবং তাদের যে টাকা কোনো ব্যক্তির কাছে যাবে না, এটা ডিরেক্ট সরকারি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং তাদের যে নিরাপত্তা এটাও ইনশাল্লাহ আমরা দিব। এবং আমাদের ওয়ার্ড ভিত্তিক উইমেন সাপোর্ট ডেস্ক আমরা প্রতিষ্ঠা করব, কারণ নারীরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয়। যাতে তারা হ্যারাসমেন্টের শিকার না হয়, এই জন্য হলো আমরা উইমেন ডেস্ক প্রতিষ্ঠা করব। এবং ওয়ার্ড ভিত্তিক নারী এবং শিশু নির্যাতনের যে মামলাগুলো হয় সেগুলো যাতে দ্রুত বিচার হয়, সেটা আমরা ব্যবস্থা করব। আমাদের অনেক বিধবা ভাই এবং অনেক বিধবা বোনেরা রয়েছেন, তারা অনেক সমাজে কষ্টে দিনাতিপাত করছেন, তারা কাউকে কিছু বলতেও পারতেছেন না। আমরা তাদের জন্য সরকারি চাকরি এবং রাষ্ট্রীয় সুবিধা যাতে গ্রহণ করতে পারে তারা, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। স্থানীয় যে ড্রেনেজ যে সংস্কার আছে সেটা করব। নিরাপদ পানি, বিদ্যুৎ, গ্যাসের আমরা ব্যবস্থা করব। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা করব। সবুজ এবং খোলা জায়গা সংরক্ষণ করে সেখানে আমরা পার্ক বা বিনোদনের ব্যবস্থা করব, যাতে আমাদের মেন্টাল এবং সাইকোলজিক্যাল অবস্থা ভালো থাকে, যাতে আমরা ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে কাজ করতে পারি। এখানে অনেক সরকারি চাকরিজীবীরা রয়েছে যারা এই ঢাকা ৮ আসনে চাকরির জন্য যানজটের সমস্যা পড়ে, তাদের ব্যায়ামের সমস্যা, তাদের হলো খেলাধুলার সমস্যা, তাদের আবাসস্থলের সমস্যা, আমরা এগুলো সমাধান করব। এবং সরকারি চাকরিজীবী রয়েছে যারা তাদের পে স্কেল জমিত সমস্যা রয়েছে, ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে তাদের পে স্কেলের যে সমস্যা রয়েছে এটা সমাধান করবো ইনশাল্লাহ। এখানে অনেক আলেম ওলামা রয়েছে যাদের নির্যাতন করা হয়েছে, আমরা আলেমদের পক্ষে দাঁড়াবো। এবং বিশেষত ঢাকা ৮-এ যে মার্কেটগুলো রয়েছে, মহিলাদের নামাজের জায়গা নাই, আমরা মহিলাদের নামাজের জায়গা ব্যবস্থা করতে পারবো, যাতে আমরা সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আসতে পারি। এবং সর্বোপরি ঢাকা ৮-কে আমরা একটা নিরাপদ নগরী বানাবো, যাতে সবাই অ্যাজ এ সিটিজেন হিসাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এবং আমরা এটা মডেল হয়ে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দিব ইনশাল্লাহ। আর আরেকটি বিষয় রয়েছে,
গতকালকে একজন বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে তারপরে নাকি আমি একজনের নাম বলি, আল্লাহর নাম নেওয়ার আগে আল্লাহর নাম নেওয়ার আগেই একজনের নাম নেওয়া বলা শুরু করি। তো এখানে একজন সম্মানিত, সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি রয়েছেন এবং তাকে সমাজের সবাই শ্রদ্ধা করে এবং সমাজের সবচেয়ে উনি উপরস্থ কর্মকর্তা ব্যক্তি। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে, সন্ত্রাসী শুরু করে, দুর্নীতি শুরু করে। তো যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্য বলব, সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন। যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা, তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঢাকা ৮-এ অনেকগুলা অসভ্য মানুষদের পাল্লায় পড়েছি, যাদের সভ্যতা বলতে কিছু নাই। তারা কথা বলে গ্যাংস্টারদের ভাষায়, তারা কথা বলে আইয়ামে জাহিলিয়াতে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেইভাবে। এখন তো যুগ পরিবর্তন হয়েছে, সেই কত হিজরি ছিল, রাসূল পরিবর্তন করে দিয়েছিল সব কিছু। তা আমাদের মনে হচ্ছে কিছু আইয়ামে জাহিলিয়াতের লোকদের সাথে এসে আমরা পড়েছি। আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে ঢাকা ৮কে ইনশাল্লাহ মুক্ত করব। যারা এসব অসভ্য আচরণ করছেন, বেয়াদবি করছেন মানুষের সাথে, জুনিয়রদেরকে ভালোবাসা দিতে, রেসপেক্ট দিতে শিখেন নাই, আমরা তাদেরকে বলবো নিজের ঘরে বাচ্চা ছেলে রয়েছে, তাকে তো সম্মান দেন, ভালোবাসা দেন। যেভাবে কথা বলছেন, ঘরেও তো মনে হয় যারা আছে তাদেরকে সম্মান দিতে জানেন না। যদি ফ্যামিলিতে মানুষের আপব্রিঙ্গিং ভালো না হয়, যদি ফ্যামিলিতে সুশিক্ষা না হয়, ফ্যামিলিতে যদি সম্মান দিতে না জানে মানুষ, তখন বাহিরে এসে মানুষকে অসম্মানিত করার প্রচেষ্টা করা হয়। তা আমরা বলবো একটা আইয়ামে জাহিলিয়াতে আছি, একটা অসভ্য মানুষদের আমরা পাল্লায় পড়েছি, আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব এবং ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে সভ্য করবেন। ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত হতে চাই। ভোটের মাধ্যমে আমরা যারা মানুষের সাথে বেয়াদবি করছে, সন্ত্রাসী আচরণ করছে, আমরা তাদের থেকে মুক্ত হতে চাই এবং ওনাদেরকে বলবো যে নামাজ পড়বেন, নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকবেন এবং আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন, তওবা আস্তাগফিরুল্লাহ করবেন। যা করেছেন যথেষ্ট হয়েছে। আপনারা জানেন যে কিভাবে কমিশনার হয়েছিল, অস্ত্র তাক করে গুলি করতে যাইতে যাইতে কমিশনার হয়েছে, এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। তা আমরা আগে শুনতাম, তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। তারপরে আপনারা শুনেছেন যে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা ৮-এ এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। তো আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিব। কিন্তু সাথে সাথে যারা সমাজের সিনিয়র সিটিজেন, তারা আমাকে আহ্বান জানিয়েছে যে তুমি তো এই সন্ত্রাসকে সরাবা, আমরা রায় দিব 12 তারিখে তোমাকে, কিন্তু তাহলে তুমি কি করবা? আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ইশতেহার দিব, সেখানে আমাদের শিক্ষা, স্বাস্থ্য যে অধিকারগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে কাঁচা বাজারের সংকটগুলো রয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাস, শহীদ ওসমান হাদির বিচার, আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করব। আমার এত সমর্থক, এত কর্মী, সবাই যদি একটু সবার সঙ্গে কথা বলতো, এলাকার সকল ভোটারদের সঙ্গে কথা বলতো এবং যে কাজটা আমি এখন করবো, গণসংযোগ করবো, একটা ভাগ করে নিয়ে আপনাদের যত সদস্য আছেন, আমি জানি না কত আছেন, যদি এক একটা ওয়ার্ডে, এক একটা বাজারে যদি আপনারা প্রতিদিন 10 জন করে লোক গিয়ে আমার জন্য একটু কথা বলেন, তাহলে কিন্তু আমার অনেক লাভ হবে। এবং আপনাদের যে প্রত্যাশিত, যে আপনাদের যে যারা প্রত্যাশা করছেন, আপনাদের প্রত্যাশিত ফলটা আমরা পাবো। নির্বাচনে আমি জয়লাভ করব, এটা বড় কথা কিন্তু নয়। বড় কথা হলো পুরা দল বিএনপিকে জয়লাভ করতে হবে এবং দেশ জাতি এমন একটা অবস্থানে আমরা আছি এখন, এটা এক একজনের ব্যাখ্যা এক এক রকম হতে পারে। ভালো আছি না খারাপ আছি,
আমার ব্যাখ্যা হলো, আমরা আগে যা ছিলাম হাসিনার সময়, এখন কি অবস্থায় আছি? একটা জায়গায় ভালো আছি, যে আমাদের পুলিশ উপদ্রব করে না, এই একটা জায়গায় ভালো আছি। আর কোনো দিক থেকে কিন্তু আমরা ভালো নাই। আমরা বাংলাদেশের জনগণ স্বস্তিতে নাই, শান্তিতে নাই, বরং একটা অস্বস্তির মধ্যে আমরা দিন কাটাচ্ছি। প্রিয় ভাইরা, যাই হোক, আমাদের নির্বাচন এটা আমরা আদায় করেছি অনেক যুদ্ধ করে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই নির্বাচন আমরা আদায় করেছি। আমাদেরকে কিন্তু এই নির্বাচন কেউ দান করে নাই। বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে কেউ দান করে নাই, এই নির্বাচন আমাদেরকে কেউ দান করে নাই। অনেকে মনে করেন, বিশেষ করে কিছু ছেলেপেলে আছেন, তারা মনে করেন যে 24 তারিখে তারা সব কিছু উদ্ধার করে ফেলেছে। আরে বাবা, তাহলে আমরা 17 বছর কি করলাম? 17 বছর দেশের মানুষ যে আমাদের 5000 কর্মী গুম হলো, 4000 শাহাদাত বরণ করলো, আমরা যে বছর পর বছর জেল খাটলাম, কি করেছি আমরা? আমরা তোমাদের পায়ের তলার মাটি শক্ত করেছি। এটা বুঝতে হবে। একটা ফাউন্ডেশনের মধ্যে দাঁড়িয়ে তোমরা আন্দোলন করেছো, সেই আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি এবং সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। হাসিনা পালিয়ে যাওয়া কিংবা তাড়ানোর জন্য শুধুমাত্র তোমাদের কৃতিত্ব, এইটা ভাবা অত্যন্ত ভুল। এটা দেশের মানুষের কৃতিত্ব। সারা দেশের জনগণ এই ব্যাপারে কাজ করেছে। যাই হোক, হাসিনা পরবর্তী সময়টা আমরা যতটুকু ভালো থাকতে চেয়েছিলাম ততটুকু ভালো আমরা থাকতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদেরকে এখন ভালো থাকার জন্যে আগামী নির্বাচনে ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমি বিএনপির একজন প্রতীকধারী একজন লোক। বিএনপির প্রতীক নিয়ে আপনাদের সামনে আসছি। আমাকে যদি ভোট দেন, এটা বিএনপির সঙ্গে যুক্ত হবে। সুতরাং আমি আশা করব, শুধুমাত্র রাজনীতিতে সবচেয়ে সহজ হলো, সবচেয়ে সহজ সমাবেশ, বক্তৃতা এবং মিছিল। কিন্তু যেটা কাজ, মূল কাজ, ইলেকশনে ভোট জোগাড় করা, এটা কিন্তু একজন রাজনীতিবিদের সারা জীবনের সঞ্চয় থেকে আসে। কোন সঞ্চয়? টাকার সঞ্চয় না, তার কাজ, কর্ম, অভিজ্ঞতা, সমস্ত সঞ্চয় থেকে রাজনৈতিক একজন ব্যক্তি গড়ে ওঠে। আমি মির্জা আব্বাস এলাকায় বড় হয়েছি। আমাকে এখন, আমি যখন ছোট ছিলাম তখন অনেক বক্তা বলতো, আমার সামনের বক্তা, আমার সিনিয়র যারা বক্তৃতা দিত, বলতেন এবার বক্তব্য রাখবেন আমাদের বর্ষিয়ান জননেতা অমুক, একজনের নাম বলতো। আমার বয়স তখন 30 থেকে 35। এখন যখন আমি বক্তৃতা দিতে উঠি তখন অনেকে বলে যে বর্ষিয়ান নেতা, মানে আমার বয়স হয়েছে। এই বয়সটার একটা অভিজ্ঞতা আছে। একটা মানুষ মনে করে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর কি আছে? না, তার অনেক কিছু আছে, যার কাছ থেকে নতুন প্রজন্মের লোকেরা, ছেলেরা নিতে পারে, শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আমার অভিজ্ঞতা যদি আছে কাজে না লাগে, আমাদের মতো বয়সের ব্যক্তিদের অভিজ্ঞতা যদি কাজে না লাগে, যদি না লাগায় কেউ, আমার ছেলে যদি আমার অভিজ্ঞতা কাজে না লাগায়, সে জীবনে কিছু করতে পারবে না। এটা হলো বাস্তবতা। এখন কিছু ছেলেপেলে জুড়েছে, হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে, এবং কোনো কথা নাই। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, নামাজ পড়ো, দোয়া করো, একটা মানুষের প্রশংসা করো,
তারপর বেরোতে বাড়ি থেকে বেরো কাজ করতে। এখন ওরা শুরু করে আমার নাম নিয়ে। ভাই আপনি দেখেন, এখন যদি সোশ্যাল মিডিয়া খুলেন দেখবেন যে আমাকে বেদম বকাবকি করতেছে। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসকে বকা ছাড়া। মির্জা আব্বাস এইটা, মির্জা আব্বাস সেটা। আরে ভাই তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো বাংলাদেশে, ঢাকায়। আর এই যে আমার সামনে লোকগুলো বসা আছে, এরা বহুদিন যাবৎ এই এলাকায় বসবাস করে। তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো না। সুতরাং লম্বা লম্বা কথা বলো না। এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে, এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে, এলাকার ব্যবসায়ীরা আমাকে চেনে। এলাকার কোনো ব্যবসায়ী কোনোদিন বলতে পারবে না মতিঝিল হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী মতিঝিল, আর ঢাকার রাজধানী ঢাকা ৮, যার অন্তর্ভুক্ত হলো মতিঝিল থানা। এবং পুরা ঢাকা ৮ কিন্তু একটি ব্যবসায়িক হাব, একটা ব্যবসায়িক জোন। কোনো ব্যক্তি ওই বিশেষ ব্যক্তি ছাড়া, যিনি এখানে অতিথি পাখি হয়ে এসেছেন, উনি ছাড়া এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে তারা। কোনো ব্যক্তি বলতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি গর্ব করে বলতে পারি। তো যাই হোক, তো আপনাদেরকে অনুরোধ জানাবো, এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। তো এখন এই জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই, ভোট দরকার। আন্দোলন করার প্রয়োজন নাই, ভোট দরকার। এই ভোটের জন্য আপনারা আমার দুদিকে যারা আছেন, বাঁ দিকে আছেন, ডান দিকে আছেন, সামনে আছেন, যারা আছেন, তারা যদি সত্যি সত্যি মনে করেন যে আপনারা আমাকে জয়লাভ করাবেন, তাহলে আমি বলছি যে আপনাদের ফিজিক্যাল কাজ করতে হবে। অর্থাৎ বাসায় বাসায় গিয়ে আমার সম্পর্কে, দল সম্পর্কে, দেশ সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে। পারবেন করতে? যদি পারেন তাহলে ইনশাল্লাহ পাস করতে পারবো আল্লাহ। তাহলে এটা আপনার একটা নিয়মতান্ত্রিকভাবে যেটা করা দরকার। বিকজ আমার 8টা ওয়ার্ড, বিশাল বড় এলাকা, কিন্তু 9টা ওয়ার্ড, বিশাল বড় এলাকা। এই প্রত্যেকটা ওয়ার্ডে যেতে হলে আপনাদের যতগুলো লোক লাগবে হিসাব করে নেবেন যে একটা ওয়ার্ড যদি আমি একদিনে শেষ করতে চাই কতদিন লাগবে, 2 দিন শেষ করতে কতদিন লাগবে। কিন্তু আপনারা সময় পাবেন না, এখন থেকে আর বোধহয় 6-7 দিন সময় আছে নির্বাচন পরিচালনা করা। সুতরাং এর মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে কয়টি ওয়ার্ড করবেন, কারা কারা করবেন, কজন ছেলে কজন মেয়ে, যারা বলতে পারেন, যারা বুঝাতে পারবেন তারা যাবেন। এটা আপনাদেরকে একটু বসে আজকেই ঠিক করে আগামীকাল থেকে আপনাদেরকে লিফলেট নিয়ে কাজে নামতে হবে। এই ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। একটা দল শুনলাম তারা নাকি 40 লক্ষ ওই কি বলে ওটাকে বোরকা বানাইছে। অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমনও হতে পারে। যদি হয় এটা আপনাকে ধরে ফেলতে হবে। বোরকালা মহিলা শ্রদ্ধা করি, আমার মা বোরকা পড়তেন, কিন্তু বোরকা পরে ফল পড়তে আসবেন এটা আমরা সহ্য করব না। এটাকে ধরতে হবে, এটা মাথায় রাখবেন একটু আপনারা। এটা 1 নম্বর। আরটা হলো কার সমর্থনে, কিসের আশায় নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের রেজাল্ট দিতে 3 দিন সময় লাগবে। কেন ভাই? সারা জীবন নির্বাচন হলো, 4-5বার এমপি হলাম, সকালে ভোট দেওয়া শুরু হয়েছে, সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছি, আর আপনারা বলছেন 3 দিন লাগবে। কেন? কাকে জিতাতে চান? আমি জানতে চাই তারা কাকে জিতাতে চায়। নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক ঘাপটি মেরে বসে আছে, যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
বাক স্বাধীনতা, গণতন্ত্র তাকে ভুলুণ্ঠিত করতে চায়। আমাদের সেই লোকগুলোকে বাছাই করতে হবে, এখন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।